আমরা খুবই আহ, কষ্টের মধ্যে দিন যাপন করছি। আপনারা জানেন বাংলাদেশের পরিস্থিতি কি হচ্ছে। গত দেড়টা মাস আমরা আহ, প্রায় 2 মাস রাজনৈতিক অস্থিরতা ছিল। দুই নম্বরে হলো এখন আবার সেই বন্যা। তো এটা নিয়ে আজকে আমি একটু আপনাদের সাথে ওয়ার্কিং প্ল্যান কিভাবে আমরা এখান থেকে, যেহেতু বন্যায় আমরা সবাই ম্যাক্সিমাম জেলা, প্রায় 10, 12, 15টা জেলা আমরা এফেক্টেড হয়েছি। তো এই জায়গায় আমরা কিভাবে কাজ করতে পারি। অনেকে কাজ করছে, মাশাল্লাহ বিভিন্ন ভাবে কাজ করছে অনেকেই, বাট প্রপার প্ল্যানিং ছাড়া আসলে কোনো কাজ 100% সাকসেস হয় না। ইতিমধ্যে অনেক লোক প্রাণ হারিয়েছে, আপনারা জানেন। তো এই জায়গায় আমি কিছু ওয়ার্কিং প্ল্যান তৈরি করেছি। বিশেষ করে ফেনী যেহেতু বেশি এফেক্টেড, ফেনী থেকেই কিন্তু এফেক্টেডটা শুরু হয়েছে। তারপরে আপনারা জানেন ফেনী, নোয়াখালী, কুমিল্লার একটা অংশ, এবং এবং কি বলে সিলেট, এবং এদিকে খাগড়াছড়ি, এদিকে চট্টগ্রামের কিছু অঞ্চল। তার মানে আমরা প্রত্যেকে যারা বিদেশে আছি, যারা বাংলাদেশে আছি, যাদের ফ্যামিলি আজকে ফেনী, নোয়াখালী অঞ্চলে আছে, আমরা প্রত্যেকে কিন্তু খুবই অসহায় ফিল করছি, এবং আমরা কারোর সাথে যোগাযোগ করতে পারছি না। আপনারাও পাচ্ছেন না। আমরা যেহেতু সামাজিকভাবে বসবাস করি, আমরা একজন আরেকজনের সাথে রিলেটেড মানুষ, কিন্তু আমরা প্রত্যেকে, আপনারা জানেন কুমিল্লা, সিলেট, ফেনী, নোয়াখালী এবং এই চট্টগ্রাম অঞ্চলের মানুষ ম্যাক্সিমাম প্রবাসী। এমন কোনো ঘর পাবেন না যে প্রবাসে তারা নাই। প্রত্যেকটা ঘরে একজন দুইজন করে প্রবাসী থাকে। আমাদের বিশেষ করে ফেনী অঞ্চলে তো ম্যাক্সিমাম, আমার বাড়ি যেহেতু ফেনী আমি জানি, এবং কুমিল্লাও সেম, নোয়াখালীতেও ম্যাক্সিমাম সেম অবস্থা, এবং চট্টগ্রাম, সিলেট এই অঞ্চলের মানুষ, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, তারপরে এদিকে আপনার নরসিংদী, হ্যাঁ। তো আমরা সবাই এফেক্টেড। আমাদের পরিবার ভালো নাই, তার মানে আমরাও কেউ ভালো নাই। আমরা যে যেখান থেকে শুনছি, লাইভটা শেয়ার দিবেন আপনারা। আজকের লাইভটা দ্রুত শেয়ার দিবেন, যেন আমরা কিছু ওয়ার্কিং প্ল্যান নিয়ে কাজ করতে পারি। যেহেতু আমরা আমাদের পরিবারের সাথে কথা বলতে পারছি না। ভাই, আমার সাউন্ড কি ক্লিয়ার আছে? আমার সাউন্ড ক্লিয়ার আছে? একটু 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 ইয়ে করেন, আপনারা কমেন্ট করেন আমার সাউন্ড কি ক্লিয়ার আছে কিনা। কমেন্টে জানান আমার সাউন্ড শোনা যায়। হ্যালো, সাউন্ড কি একদম ভালো শোনা যায়? একটু কমেন্ট করবেন প্লিজ। ওকে, সো আপনারা জানেন যে আমরা ম্যাক্সিমাম মানুষই আমাদের পরিবারের সাথে আমরা কিন্তু যোগাযোগ করতে পারছি না, বিকজ ইন্টারনেট প্রবলেম, বিকজ ইলেকট্রিসিটি প্রবলেম। যেহেতু একদম পুরা এই 10-12টা অঞ্চল, একদম কিছু কিছু জায়গায় 10-12 ফুট, 15 ফুট, 20 ফিট, 20 ফিট পানির নিচে। এখন আসেন আমরা একটু স্টাডি করি এটা কেন হলো, বা এত ভয়াবহ আকার কেন ধারণ করলো। বন্যা তো হবেই, যেহেতু আমরা আমরা এই অঞ্চলের মানুষ। বাংলাদেশ, ইন্ডিয়া এইসব অঞ্চলগুলোতে বৃষ্টির মৌসুমে বন্যা হয়, এটা স্বাভাবিক। কিন্তু বন্যাটাকে ব্যাপক আকারে ছড়িয়ে দেওয়ার জন্য কারা দায়ী, কেন হইছে এটা এটা একটু স্টাডি করব। পাশাপাশি আমরা এখন যারা আমাদের পরিবারের সাথে যোগাযোগ করতে পারছি না, বিদেশে আছি, বাংলাদেশে আছি, ঢাকায় আছি, অন্য অন্য অঞ্চলে আছি, যারা ইন্টারনেটের সাথে, ইলেকট্রিসিটির সাথে আমরা কানেক্টেড আছি, আমরা কিভাবে সহযোগিতা করতে পারি, এটার একটা ওয়ার্কিং প্ল্যান আজকে আমি দিব। খুব মনোযোগ দিয়ে আপনারা শুনবেন। এখন আসেন, আগে আমি বলি হলো, দেখেন, ভারত আমাদের প্রতিবেশী দেশ। ভারত আমাদের প্রত্যেকটা বর্ডার অঞ্চলে যতগুলো নদী আছে, আমরা যেহেতু নিম্নমুখী দেশ, ভারত আমাদের চেয়ে একটু উঁচু এলাকাতে পড়ছে, তা আমাদের প্রত্যেকটা নদীতে তারা আমাদেরকে না জানিয়ে তারা বাঁধ নির্মাণ করছে, সুইচ গেট নির্মাণ করছে। ভেরি গুড, তোমাদের সাথে তোমরা নির্মাণ করছো, আমাদের সাথে তো নির্মাণ করো নাই। এখন কিছু বুদ্ধিজীবী বলে ওরা নির্মাণ করছে ওদের কি বলে এই ইলেকট্রিসিটি পাওয়ার তৈরি করার জন্য, ওদের পানি ধরে রাখার জন্য। মমতা ব্যানার্জি তো বললোই যে আমার কলকাতার মানুষকে আমি পানি দেওয়ার জন্য তো এই বাঁধ নির্মাণ করছি। ঠিক আছে, ভেরি গুড, তুমি তোমার দেশের স্বার্থ দেখো, বড় দেশ। আমরা তোমাদের
বিদ্বেষীও না, আবার তোমাদের প্রতি আমাদের এত উত্রানো ভালোবাসাও না। আমরা তোমাদের আমরা কিন্তু তাদের বিদ্বেষী না, বাট তোমাদের প্রতি আমাদের এত ভালোবাসাও নাই। আমরা আমাদের তোমাদের যেহেতু প্রতিবেশী, আমাদের সাথে একটা সমঝোতার মাধ্যমে আমাদের সাথে ইয়ে করতে হবে। তারা বাঁধ নির্মাণ করছে, ভেরি গুড। সারা বছর বর্ষা মৌসুম সারা তারা গেটগুলোকে বন্ধ করে রেখে তাদের কাজগুলো সম্পূর্ণ করে। তারা তাদের কি বলে চাষাবাদ থেকে শুরু করে তাদের পানির সব কাজ তারা করে। আমরা পানি পাই না তখন, ভেরি গুড। তো এই বর্ষা মৌসুমে এই যে ব্যাপক হারে একসাথে এতগুলো পানি আসলো, কেন আসছে এটা একটু স্টাডি করার দরকার। আমাদের বাংলাদেশে বসে কিছু লোক স্টাডি করা ছাড়াই উল্টাপাল্টা কথা বলছে। কেন আসে? কারণ তারা এই যে দেখেন, বর্ষা মৌসুমে পানি তো সবসময় আসে, বৃষ্টি হয় সবসময়। ইদানিং একটু বেশি বৃষ্টি হয়েছে, ইন্ডিয়াতেও হয়েছে, বাংলাদেশেও হয়েছে। তো ভাই, তুমি যদি বাঁধটা আগে থেকে খোলা রাখতা, তাহলে বৃষ্টির পানি ন্যাচারালি নামতো এবং একসাথে কি এটা আমাদের দেশে ঢুকতো না। তো তোমরা কি করছো? তোমরা বৃষ্টি হচ্ছে বাঁধটাকে বন্ধ করে রাখছো একদম ফুল করে, তারপরে তোমরা হঠাৎ করে আমাদেরকে না জানিয়ে ছেড়ে দিছো। এখন তারা আবার তাদের ওয়েবসাইটে, পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে আমরা সুন্দর করে কি করছি, আমরা আমাদের ওয়েবসাইটে দিয়ে দিচ্ছি এই যে পানি বা বন্যা হবে। ভাই, বাংলাদেশের সরকারকে কি ইনফরমেশন দিছো, সিটি দিছো? বাংলাদেশে কি তোমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় নাই, এমবিসি নাই? তার মাধ্যমে কি যোগাযোগ করছো? করো নাই। তাহলে এফেক্টেডটা কেন হয়েছে একটু বোঝার চেষ্টা করেন। তারা যদি গত 10-15 দিন 20 দিন আগে থেকে খোলা রাখতো, বাঁধটা যদি খোলা রাখতো, তাহলে বৃষ্টি যাই হইতো, বৃষ্টিগুলো নিম্ন অঞ্চলের দিকে অর্থাৎ বাংলাদেশের দিকে আস্তে আস্তে নেমে আসতো, নেমে এসে এগুলো সাগরে চলে যেত। এখন তারা বন্ধ রেখে 15-20 দিন, 1 মাস বন্ধ রেখে হঠাৎ করে পানি জমা করে তারা একসাথে ছেড়ে দিছে। বুঝছেন বিষয়টা? এই একসাথে ছেড়ে দেওয়ার কারণে আজকে বাংলাদেশ 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে ডুবে গেছে। এটা হলো মূল পয়েন্ট। তাহলে ওরা আমাদের কত ভালোবাসার মানুষ, আমাদের প্রতিবেশী, এটা বোঝা যায় ওদের অ্যাটিটিউড, ওদের চিন্তা ভাবনা থেকেই আমরা বুঝতে পারি। তবে আমরা তোমাদের বিদ্বেষী না, তোমরা আমাদের প্রতিবেশী, আমরাও তোমাদের প্রতিবেশী। আমরা যেমন তোমাদেরকে ফেলে দিতে পারবো না ভাই, তোমরাও আমাদেরকে ফেলে দিতে পারবা না। বাট তোমরা মিলে মিশে একটা সুন্দর পরিবেশ তৈরি করে যদি আমরা আগাইতাম, তাহলে এই ঘটনা ঘটতো না। এই জন্য তোমরা দায়ী, আমরা মনে করি আমাদের বাংলাদেশের মানুষ। এই জন্য আমাদের বাংলাদেশের মানুষ তোমাদের প্রতি আস্থা হারাচ্ছে, তোমাদের একজ্ঞানের কারণে। এটা পয়েন্ট নাম্বার 1 পয়েন্ট। সেকেন্ড হলো, আমরা কিভাবে এখন এই সিচুয়েশন থেকে উত্তরণ করতে পারি, আমাদের ওয়ার্কিং প্ল্যানটা কি হতে পারে। দেখেন ভাই, সবাইকে বলছি, আমার অনেক শুভাকাঙ্ক্ষী, আমার বাড়ি যেহেতু ফেনী, আমাকে ফেসবুকে নক করছে, ভাই কেমন আছেন, স্যার কেমন আছেন, আপনার ফ্যামিলি কেমন আছে। আমি আমার পরিবার বা সন্তান নিয়ে ঢাকায় আছি, আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু আমার মা বাবা আছে আমার গ্রাম ফরাদনগর, ফেনী। ওখানে পানি মোটামুটি গত কাল পর্যন্ত, এর আগ পর্যন্ত ছিল না, যেহেতু আমরা ঢাকা চিটং হাইওয়ের দক্ষিণ পাশে। তো এখন গতকালকে আমার উঠানে পানি আসছে হাঁটু পরিমাণ, তার মানে এখনো আমার বিটাতে উঠে নাই। এবং আমার বিল্ডিং যেহেতু 3 তলা, আলহামদুলিল্লাহ আশপাশের কিছু এরিয়া ডুবে গেছে। আমি আমার বাবাকে ফোন দিয়ে গতকালকে যোগাযোগ করে বলছি যে আমার ঘরে যেহেতু 2 তলা 3 তলা আছে, হ্যাঁ, 1 তলা 2 তলা 3 তলা, 3টা ফ্লোরে মানুষজনকে আসতে বলছি, দরজা খোলা রাখতে বলছি। যারাই আসবে, অনেকে আসছে, 50-60 জন আসছে। কিন্তু এখন সমস্যাটা ওইটা না, সমস্যাটা হলো ভাই, ফেনী ক্ষতি, অনেকেই আবার ফেনীকে ডেড জোন হিসাবে ঘোষণা করছে। বিষয়টা এরকম না। এইভাবে আপনারা ইয়ে করেন না, কি বলে এটার নাম, এই ফেনী ডেড জোন হয়ে গেছে এরকম করে প্রচার করার কোনো কিছু নাই। আমি প্রতিনিয়ত খবর রাখছি, একটু বোঝার চেষ্টা করেন আসলে বন্যাটা কিভাবে কোথায় কোথায় এফেক্টেড বেশি হয়েছে। দেখেন, বন্যা যখন ইন্ডিয়া যদি 15-20 দিন আগে থেকে গেটটা খোলা রাখতো, প্রতিদিনের বৃষ্টির পানিগুলো আস্তে আস্তে আমাদের এদিকে নদী হয়ে সাগরে চলে যেত, তার মানে জমা থাকতো না। ওরা কি করছে, বাঁধটা বেঁধে রেখে, গেট বেঁধে রেখে পানি জমাইয়া একদম ফুল করে তারপরে দিছে ছেড়ে। তার মানে যখন ছেড়ে দিছে, তখন যে একটা স্রোত, পানি নামার যে একটা স্রোত, আপনি দেখবেন একটা পুকুরে যখন অনেকগুলো পানি থাকে, আপনি ওই পাশে যদি খালি থাকে, যখন আপনি বাঁধটা কেটে দিবেন, কিভাবে পানিটা নামে
যে একটা স্রোত তৈরি হয়, এই স্রোতটা হুর হুর করে আমাদের পরশুরাম, ছাগলনাইয়া, ফুলগাজী এই অঞ্চল হলো ফেনীর বর্ডার ইন্ডিয়ার সাথে। আমরা কিন্তু বর্ডারের বাইরে, আমরা হাইওয়ের এই পাশে। এরপরে 14 গ্রামের অঞ্চল, কিছু কুমিল্লার অঞ্চল আছে এবং চট্টগ্রামের কিছু অঞ্চল আছে, খাগড়াছড়ির সাইড মিলাইয়া, হ্যাঁ, খাগড়াছড়ি, তারপর ওইদিকে করারহাট, হ্যাঁ, এই সমস্ত এরিয়ার পানিগুলোর নামে হলো ফেনী নদী হয়ে, কালিদন নদী হয়ে সাগরে নামে। তো ওরা যখন বাঁধটা ছেড়ে দিছে, সাথে সাথে এই যে এত ওসা থেকে এই পাশে পানি নাই, মনে করেন আমরা বাঁধের ওই পারে পানি নাই, যদি ওরা বাঁধটা খোলা রাখতো 15-20 দিন, 1 মাস, তাহলে ন্যাচারালি পানিগুলো, প্রতিদিনের বৃষ্টির পানিগুলো জমা হইতো না, নেমে যেত, আমরা এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়তাম না। বাট ওরা চট করে যখন এক কোন নোটিশ ছাড়া বাংলাদেশ গভর্নমেন্টকে, সাধারণ জনগণকে সরকারিভাবে ফোন করে কূটনীতিক চ্যানেলের মাধ্যমে না জানিয়ে ছেড়ে দিছে, তার মানে আমাদেরকে মারার একটা প্ল্যান করছে ভাই। তখন কি হয়েছে, এই ফুলগাজী, পরশুরাম এবং ছাগলনাইয়া এই 3টা উপজেলার উপরে এই ধাক্কাটা লাগছে, কঠিন ধাক্কা, পানির যে কঠিন ধাক্কা। এই ধাক্কায় অসংখ্য মানুষ পানির স্রোতে চলে গেছে, মারা গেছে, যোগাযোগ নাই, পাচ্ছে না অনেককে। একটু বোঝার চেষ্টা করেন ধাক্কাটায়, পানির ধাক্কা। তারপরে অসংখ্য মানুষ আশ্রয় নিচ্ছে। আমরা কিন্তু এই পরিস্থিতি থেকে রিকভার করার ওয়ার্কিং প্ল্যান নিয়ে কথা বলবো ভাই। একটু একটু লাইভটাতে থাকেন এবং শেয়ার দিবেন সবাই, কিভাবে আমরা এখন আমাদের পরিবারের সাথে কানেক্ট হতে পারি এবং পরিবারকে কিভাবে বাঁচাতে পারি ভাই। শুধু সরকার আর কিছু বাইরের মানুষ নিয়ে আমরা এগুলো রিকভার করতে পারবো না। আমাদের অনেক স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন জেলা থেকে তারা ফেনীতে গিয়েছে, তাদেরকে ধন্যবাদ। কিন্তু আমাদের একটা, আমরা যারা ফেনীবাসী, নোয়াখালী, কুমিল্লা, তারপরে আপনার এই সিলেট, খাগড়াছড়ি, চট্টগ্রামবাসী, আমাদের কিছু নিজস্ব পরিকল্পনা থাকা দরকার। কি পরিকল্পনা ভাই? আমরা পরিবারের সাথে এখন যোগাযোগ করতে পারছি না। তাহলে তারা কোথায় আছে? তারা কেউ হয়তো আল্লাহ না করুক মারা গেছে, কেউ হয়তো পানিতে বেশি গেছে, কেউ হয়তো হয়তো ছাদে আছে, কেউ হয়তো গাছে আশ্রয় নিয়ে আছে। যেহেতু ইলেকট্রিসিটি নাই, মোবাইল নাই, ইন্টারনেট নাই, তার মানে উই আর ডিসকানেক্টেড। আমরা 10-12 জেলার মানুষের সাথে টোটালি ডিসকানেক্টেড। তাহলে এখন আমাদের করণীয় কি? আমরা যারা আমাদের জেলাতে নাই, আমরা যারা ঢাকায় বসবাস করছি, আমরা যারা সৌদিতে আছি, দুবাইতে আছি, কুয়েতে, কাতারে, বাহরাইন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, বিভিন্ন জায়গায় আমরা যারা প্রবাসীরা আছি, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, সিলেট এই অঞ্চলের 100 পরিবারের মধ্যে 90টা পরিবারের মানুষ প্রবাসে থাকে। 90টা পরিবারের মানুষ প্রবাসে থাকে, বুঝছেন একটু কথা? তাহলে আমাদের করণীয় কি? আমরা তো হাহাকার করছি। তাহলে এখন আসেন, এই যে অর্থাৎ এই ফানির ধাক্কায় 3টা উপজেলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, ছাগলনাইয়া, পরশুরাম, ফুলগাজী। ফার্স্ট ধাক্কাটা ওদের কাছে লাগছে। যখন ওদের কাছে লাগছে, তারপরে পানিগুলো আস্তে আস্তে ছড়াইছে, বাংলাদেশের জমিগুলো ভরাট হয়েছে, তারপরে নদী নালাতে ঢুকছে, তারপরে খাল বিলে ঢুকছে, তারপরে মানুষের বসত বাড়িতে ঢুকতে ঢুকতে 2-3 দিন, 4 দিন, 5 দিন সময় নিয়ে এখন আস্তে আস্তে ফেনী, নোয়াখালী অঞ্চলের আরো অন্যান্য অঞ্চলগুলো প্লাবিত হয়েছে। তাহলে একটু বুঝেন ভাই, তাহলে এফেক্টেড বেশি হয়েছে কোথায়? ফুলগাজী, পরশুরাম এন্ড ছাগলনাইয়া উপজেলা। এই জেলাতে এখনো যেতে পারছে না মানুষ। তাহলে বাট বাকি ফেনীতে তো আরো থানা আছে অনেকগুলো, যেমন আমরা সদর থানাতে আছি। আমাদের আমাদের জেলাতে, আমাদের থানাতে কিন্তু মানুষ এফেক্টেড হয়েছে। পানি আছে বুক সমান, গলা সমান, একতলা ডুবে গেছে, বাট স্রোতের ঠেলায় মানুষ মারা যায় নাই। কথা বুঝছেন? একটু ফলো করেন। মানুষ ছাদের উপরে ছিল, নাহলে টিনের উপরে ছিল। তাইলে তাহলে এটা ডেড জোন কিভাবে হয়? আমাদের গ্রাম অঞ্চলের মানুষ, ম্যাক্সিমাম মানুষ কি সাঁতার জানা মানুষ, তাই না? সো আমাদের তাহলে 2-3টা উপজেলার মানুষ ডেড জোনের মধ্যে ছিল। 2-3টা উপজেলার মানুষ, একটা হলো পরশুরাম, ফুলগাজী এন্ড ছাগলনাইয়া। তারপরে পানিগুলো আস্তে আস্তে বাংলাদেশের সমতল জমি হয়ে, নদী নালা হয়ে যখন এটা এটা ছড়াই গেছে, বিভিন্ন উপজেলাগুলোতে চলে আসছে, তখন পানির স্রোতটা কমে গেছে, পানি বাড়ছে, স্রোত কমে গেছে, মানুষ এফেক্টেড হয়েছে, বাট ক্ষতিগ্রস্ত হয় নাই, মানুষ মরে নাই। তাহলে এখন কি হইতেছে? তাহলে এখন কি হয়ে আছে? এখন মানুষ হয় তার ছাদের উপরে বসে আছে, না হয় কোথাও না কোথাও মসজিদে আশ্রয় নিছে, বাট আমরা তাদের সাথে ডিসকানেক্টেড হয়ে আছি।
আমরা তাদেরকে উদ্ধার করতে পারছি না, একদল মানুষ ডেড জোন ঘোষণা করে দিচ্ছে। এইসব ভুয়া খবর ছড়াবেন না কেউ, 1 নাম্বার। 2 নাম্বার হলো এখন ওয়ার্কিং প্ল্যানটা কি। আমরা যারা ফেনীর মানুষ, নোয়াখালীর মানুষ, কুমিল্লার মানুষ, তারপরে আমরা যারা চট্টগ্রাম অঞ্চলের মানুষ, খাগড়াছড়ির মানুষ, আমরা যারা আপনার ফটিকছড়ি এরিয়ার মানুষ, হাটহাজারী এরিয়ার মানুষ, আমরা যারা হবিগঞ্জের মানুষ, আমরা যারা বাউনবাড়িয়ার এরিয়ার, এদিকে সিলেট, এদিকে সোনাইমুড়ি, এদিকে নোয়াখালী এরিয়ার মানুষ, লাকসাম, হ্যাঁ, কুমিল্লা, চৌদ্দগ্রাম, এই এরিয়ার মানুষ, আমরা যারা ফেনী, পরশুরাম, আপনার কি বলে সোনাগাজী এরিয়ার মানুষ, আমরা যারা, আমাদের কি করণীয়? আমাদের পরিবার তো ওইখানে, আমরা তো এখন চাইলেই যাইতে পারছি না, একা যাওয়া রিস্ক, মনে রাখবেন। তাহলে আমাদের করণীয় হলো এখন ভাই, দেখেন এখন অনেক স্বেচ্ছাসেবী সংগঠন আপনাদেরকে ফেসবুকে লাইভ করছে, টাকা দেওয়ার জন্য বলতেছে, এটা করছে এটা করছে, ওরা গিয়ে বোট টোট নিয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ ওরা আমাদেরকে সহযোগিতা করছে। ভাই আপনি টাকা দিচ্ছেন বিভিন্ন জায়গা থেকে ওদের হাতে, তো ওরা কি প্রত্যেকটা গ্রামে গ্রামে ইউনিয়নে গিয়ে কি লোকজনকে বাঁচাইতে পারবে? পারবে না। হয়তো রোডের আশেপাশে কিছু পরিবারকে তারা বাঁচিয়ে আনতে পারবে, তার মানে ম্যাক্সিমাম মানুষ গ্রামে গঞ্জে অলিতে গলিতে থেকে যাচ্ছে। তার মানে ওরা ওরা কি মারা গেছে? মারা যায় নাই এখনো। ওরা মারা যাবে। কিসের জন্য যাবে? কারণ ওরা পানির স্রোতের সাথে যায় নাই। তিনটা উপজেলার মানুষ পানির স্রোতের সাথে বিভিন্ন দিকে হয়তো কিছু মানুষ মৃত্যু ঝুঁকিতে ছিল, বাট এখন অন্য উপজেলার মানুষগুলো কিন্তু পানির স্রোতের মধ্যে নাই। তারা আছে হলো নিচে, তাদের হয় কারো একতলার অর্ধেক পরিমাণ ডুবে গেছে, হয় কোমর পর্যন্ত পানি, এই অবস্থায় আছে। বাট তারা আছে হয়তো কোনো মসজিদে আশ্রয় নিচ্ছে, ছাদে আশ্রয় নিয়ে আছে, কিন্তু তারা এখন কি পাচ্ছে না? খাবার পাচ্ছে না। একদিকে যখন পানি কোমর পর্যন্ত, বুক পর্যন্ত আছে, চাপাকল গুলো, আমাদের গ্রামে ম্যাক্সিমাম মানুষ ইউজ করে চাপাকল গুলো ডুবে গেছে। তার মানে পানি পাচ্ছে না, বিশুদ্ধ পানি পাচ্ছে না। এটা একটা ঝুঁকি। এখন ঝুঁকি কি? এখন মৃত্যু ঝুঁকি না। আমাদের উপজেলার 3-4টা উপজেলা বাদে যারা মারা গেছে, তো মারা গেছে প্রথম পানির স্রোতে, ভাই চলে গেছে। ওদের খোঁজ খবর পাবো কিনা আল্লাহ মাহবুদ জানে। আমরা সবাই দোয়া করি যেন ওরা ফিরে আসুক, আমরা সবাই দোয়া করি ওরা ফিরে আসুক। কিন্তু কিন্তু যারা মারা যায় নাই, এখনো বিভিন্ন গাছে বিভিন্ন ইয়েতে আশ্রয় নিয়ে আছে, কিন্তু ওদেরকে আমরা ফাইন্ড আউট করতে পারছি না। কেন? কারণ ওদের ইলেকট্রিসিটি নাই, ফোন নাই, মোবাইল নাই। তাহলে স্বেচ্ছাসেবী দল ঢাকা থেকে 1 দল যাবে, 10 দল যাবে, চট্টগ্রাম থেকে, বরিশাল থেকে আসবে। ওরা কি আপনার এরিয়া ভিত্তিক, ওয়ার্ড ভিত্তিক গিয়ে কি আপনার লোকগুলোকে উদ্ধার করতে পারবে? সম্ভব না। তাহলে সলিউশন কি? ওয়ার্কিং প্ল্যানের মধ্যে কি থাকতে হবে? তাহলে আমাদের প্ল্যানের মধ্যে থাকতে হবে হলো, আমরা যারা কুমিল্লা, ফেনী, নোয়াখালী, তারপরে এই যে নোয়াখালী, চট্টগ্রাম অঞ্চল, খাগড়াছড়ি অঞ্চল, এবং আমরা যারা এই এই সিলেট অঞ্চল, হবিগঞ্জ, চৌদ্দগ্রাম, সোনাগাজী, নোয়াখালীর যে কয়টি উপজেলা আছে, হ্যাঁ, ফেনীর যে কয়টি উপজেলা আছে, আমরা কিন্তু বন্যায় এফেক্টেড, মারা যায় নাই, সবাই এখন আশ্রয় কেন্দ্র বিভিন্ন জায়গায় আছে। এখন এরা মারা যাবে আগামী 2-4 দিন খাদ্য অভাবে, বিশুদ্ধ পানির অভাবে। কারণ কেন মারা যাবে? কারণ এটার অভাবে মারা যাবে। কারণ এখানে এখন পানির স্রোত নাই ভাই। এমন পানি, অর্থাৎ পানি বাড়তেছে কিন্তু পানি দিয়ে গলা সমান হলেও আমরা হাঁটতে পারতেছি ভাই। কথা বুঝছেন? মারা যাওয়ার, পানিতে মারা যাওয়ার চান্স নাই, এখন খাদ্যে মারা যাবে মানুষ। পানিতে মারা গেছে হইলো প্রথমে 1-2 দিন। কোথায় এটা? এটা হলো ওই যে আগেই বলেছি আমি, উপজেলা 3টা, একটা কোথায়? একটা হলো পরশুরাম, ছাগলাইয়া, ফুলগাজী। ওইখানে যারা যারা বেঁচে আসতে পারছে আসছে, যারা স্রোতের সাথে চলে গেছে, ছোট বাচ্চা কাচ্চা, আল্লাহ মাহবুদ জানে কতজন কি হয়েছে, এটা আমরা এখনো খবর পাচ্ছি না। এটা ভবিষ্যতে হয়তো খবর পাবো যখন সব ঠিকঠাক হবে। তাহলে আমাদের এখন কাজ হলো ভাই, আপনারা যারা বিদেশে আছেন, ঢাকায় আছেন, চট্টগ্রামে আছেন, ইন্টারনেটের সাথে কানেক্ট আছেন, আপনারা ওয়ার্ড ভিত্তিক, আপনাদের যার ওয়ার্ড ভিত্তিক একটা কমিটি তৈরি করেন। যেহেতু আমাদের এলাকাতে যেসব ছেলে পেলে আছে ওদের সাথে আমাদের যোগাযোগ করতে পারছি না, পরিবারের সাথে যোগাযোগ করতে পারছি না, ওদেরকে বাঁচানোর একটা ওয়ে হলো, আপনারা তো সৌদি আরব থাকেন, বিদেশে থাকেন, কুয়েতে থাকেন, ভাই ওয়ার্ড ভিত্তিক তো সবাই সবার সাথে কানেক্টেড, তাই না? ওয়ার্ড ভিত্তিক আপনারা সবাই সবার থেকে কানেক্টেড না? আপনার গ্রামের মধ্যে কয়জন পরিবার কোথায় আছে, তাহলে আপনি সবার নাম্বার কালেক্ট করেন, ফেসবুক বা জুমে বা হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ তৈরি করেন আপনারা, করে ঢাকাতে কারা আছে আপনার ওয়ার্ডের, ওদেরকে নিয়ে একটা কমিটি তৈরি করেন। ঢাকা, চট্টগ্রাম বা বাংলাদেশে কারা আছে ইন্টারনেটের আওতায়, ফেনীর বাইরে আছে, নোয়াখালীর, অর্থাৎ আপনি এখন চাইলেও বন্যা এফেক্টেড এরিয়াতে আপনি কাউকে নিয়ে কমিটি করতে পারবেন না ভাই। আপনি করতে হবে এখন, ভাই সরকার কি দিবে এটা ভুলে যান, এটা পরে দিবে ভাই, আগে আমাদের মানুষগুলোকে বাঁচাতে হবে। ঢাকা থেকে একটা স্বেচ্ছাসেবী দল দুইটা খাবার নিয়ে গেছে ভাই, সব ওয়ার্ডে তো যাবে না ভাই, তারা কি সব ওয়ার্ড চিনে ভাই?
তারা হয়তো দুই চারটা ওয়ার্ডে তাদের আশেপাশে হাইওয়ের আশেপাশে কিছু জায়গা দিয়ে চলে আসবে, বুঝছেন? তার মানে সবাই সমতল ভাবে সহযোগিতা পাবে না, খাদ্য বিশুদ্ধ পানি খাবার পাবে না। তাহলে কি করতে হবে? এখন উপায় একটাই, আমাদের গ্রাম ভিত্তিক ওয়ার্ড ভিত্তিক একটা কমিটি আমরা প্রত্যেকে করি। কোথায় করব? আমাদের কি বলে, আমরা আমরা যারা প্রবাসী আছি, প্রবাসীদেরকে কানেক্ট করে, যারা ঢাকাতে আছেন, যারা যারা ইন্টারনেটের আওতায় আছেন তাদেরকে নিয়ে, এবং এই ওয়ার্ড ভিত্তিক আপনারা দুই চারজন লোককে নিয়ে, স্বচ্ছ লোককে নিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। যারা ফেনীতে আছে তাদেরকে পাবেন না, অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা প্রবাস থেকে আপনাদের ওয়ার্ডের যে কোনো একজন প্রতিনিধিকে আপনারা উনাকে উনার অ্যাকাউন্টে বা বিকাশে টাকাগুলো পাঠান, পাঠিয়ে অন্তত একটা দুইটা বোট কিনে এই বাংলাদেশের যে কমিটি থাকবে, প্রবাস থেকে আপনারা সহযোগিতা করবেন, বাংলাদেশের ওয়ার্ডের কমিটি আপনাদের অর্থাৎ ফেনীতে এফেক্টেড এলাকার কোন লোক আপনি পাবেন না, ওরা তো ডিসকানেক্টেড হয়ে আছে ভাই। ফেনী অঞ্চলের প্রত্যেকটা গ্রামের 20-50টা 100টা মানুষ ঢাকা থাকে ভাই, 200-500 মানুষ ঢাকা আছে ভাই। কুমিল্লা অঞ্চলের 200-500 প্রত্যেকটা গ্রামের লোক ঢাকায় আছে ভাই। এদেরকে নিয়ে কমিটিটা তৈরি করেন। প্রবাসী 5,000 2-3,000 লোক প্রবাসী আছে ভাই, সবাই মিলে 5,000 টাকা করে দিলে অনেক টাকা হয়। দুই চারটা বোট নিয়ে ওয়ার্ড ভিত্তিক যখন 10 জন 20 জনের কমিটি করবেন, 20 জন 50 জন মিলে যখন টাকাগুলো তুলে ঢাকা থেকে যখন একটা টিম তৈরি করে একদম লাইফ জ্যাকেট ট্যাকেট নিয়ে আপনার ওয়ার্ড ভিত্তিক যদি চলে যায়, প্রত্যেকটা ওয়ার্ড ভিত্তিক, এটা আমি পারবো না ভাই। ঢাকা থেকে আমি 100 জন লোক নিয়ে প্রত্যেকটা ওয়ার্ডে আমার যাওয়া সম্ভব না। আমি হয়তো আমার গ্রামের লোকদেরকে 2-4 জন, যেমন আমার বাড়ি 3 তলা, আমার ওই বাড়িতে আমি অন্তত 20-50 জন 60-70 জন লোককে আশ্রয় দিচ্ছি। আমার ঘরে নিচের তলায়ও পানি উঠে নেই আলহামদুলিল্লাহ, ফেনী বাড়ি। অনেকে আমাকে জিজ্ঞেস করছেন, এই জন্য বলছি, আমার নিচের একদম নিচের ফ্লোর যেটা, এটাতেও পানি উঠে নাই, আমার সিঁড়ির নিচে আছে। কিন্তু ওই অন্যান্য এরিয়া তো ডুবে গেছে। তা আমার বাড়িতে আমার বাবাকে বলছি, গতকাল রাত্রে 2টা আমি যোগাযোগ করছি, আমার ঘরের মধ্যেই প্রায় 60-70 জন লোক আছে। 3 তলা লোক, 3 তলা ঘরের মধ্যে। আমি বলছি পুরাটাতে যতজন লোক আসতে আইসা থাকতে পারে থাকুক, কিন্তু সমস্যা হইলো যে থাকতে তো পারবে। এখন বিশুদ্ধ পানি, নিচে তো কোনো কল নাই, চাপা কল নাই, সব তো ড্যামেজ হয়ে গেছে, জীবাণু হয়ে গেছে। তাহলে বিশুদ্ধ পানি কোথায় পাবে? কয়জনকে সার্ভিস দিব? আমি দিব, কারণ দোকানও তো নাই ওখানে। ফেনী অঞ্চলে তো প্রত্যেকটা দোকান ডোবা। তাইলে আমরা যারা কমিটি করব, কথা বুঝছেন একটু, ঢাকা থেকে আমাদেরকে খাদ্য সামগ্রী নিয়ে যেতে হবে, একটা দুইটা বোট নিয়ে যেতে হবে, ওয়ার্ড ভিত্তিক কমিটি যার যার ওয়ার্ডে চলে যাবে 20-50 জন লোক নিয়ে। একটা সিঙ্গেল আপনি যদি চিন্তা করেন, আরে আমার পরিবার পশুরামে আছে, ফেনীতে আছে, আমি তাড়াতাড়ি যাই বোট নিয়ে, টাকা আছে আপনার, ভাই আপনি বাঁচাইতে পারবেন না, একা একা কিছু করতে পারবেন না। এখানে এখানে আপনাকে কমিটি করতে হবে ওয়ার্ড ভিত্তিক। এটা সরকারের দিকে তাকায় থাকলে হবে না। এটা ওই যে ঢাকা থেকে আপনার বড় বড় এই যে কি বলে ইয়ার সময়, কি বলে ওই বন্যার সময় টাকা তুলে, হ্যাঁ, এরা এরা হয়তো 2-4 গাড়ি নিয়ে যাবে, কিন্তু 2টা ওয়ার্ডে পাবে, 3টা ওয়ার্ডে পাবে, পুরা এতগুলো অঞ্চলের ওয়ার্ডে পাবে না ভাই। কোথায় যাবে, কোথায় দিবে, কয়টা ওয়ার্ডে দিবে? একটা ওয়ার্ডে দিলে আরো 10টা 100টা ওয়ার্ডে যেতে পারবে না। তার মানে যেই মেন হাইওয়ে রোডের আশেপাশের লোকগুলো খাদ্য সামগ্রী পাবে, বিশুদ্ধ পানি পাবে, যারা ভিতরে ভিতরে আছে ওয়ার্ডের, ওইদিকে কেউ যাবে না, এরা মারা যাবে না খেয়ে। এখন বন্যায় মরবে না, এখন পানির স্পিডে মরবে না। তাই পানির দেশের মানুষ আমরা, আমরা পানির উপরে 10 দিন থাকতে পারি যদি ভালো খাবার পাওয়া যায়, পানি পাওয়া যায়। সবাই পানির দেশের আমরা। তাহলে এখন দরকার হলো ওয়ার্ড ভিত্তিক কমিটি। তাহলে কমিটি করতে হলে কিভাবে করবেন? আপনার ওয়ার্ডের ফেনীতে যে যারা আটকা পড়ছে তাদেরকে নিয়ে পারবেন না? তাহলে ঢাকাতে কারা কারা আছে আপনার ওয়ার্ডের, এদেরকে খুঁজে বের করেন, এদেরকে খুঁজে বের করেন। প্রবাসে কারা কারা আছে একটা গ্রুপ তৈরি করেন, একটা গ্রুপ তৈরি করেন। প্রবাসে কারা কারা আছে এদের নিয়ে একটা গ্রুপ তৈরি করেন। তারপরে ওদেরকে নিয়ে অন্তত প্রবাস থেকে আপনারা অর্থনৈতিক সাপোর্ট দেন। আর বাংলাদেশে যারা আছে তাদেরকে, দায়িত্ব দেন যে আপনারা 20-30 জন মিলে একটা টাকটুক নিয়ে অন্তত আপনার ওয়ার্ড, যেই ওয়ার্ডের জন্য টাকা উঠাবেন ওই ওয়ার্ডটা যেন অন্তত ইয়ে করে। এভাবে প্রত্যেকটা ওয়ার্ডের লোকদেরকে বাঁচানো সম্ভব, বিশ্বাস করেন। এখন পানির দলে মানুষ চলে যাবে, পানির ধাক্কায় স্রোতে মানুষ চলে যাবে, এই সিচুয়েশন এখন নাই। পানি যা আসার আসতেছে এখন, যেহেতু প্রথম দিন আপনার ধাক্কাটা লাগছে, যেমন উপর থেকে পানিটা হঠাৎ করে ছাড়ছে, এই সাইডে খালি ছিল, দাম করে ধাক্কায় পশুরাম ফুলগাজী এবং ছাগলনাইয়া এরিয়া পুরাটা আপনার স্রোতের সাথে গরু ছাগল মানুষ যে যেখান দিয়ে পাইছে নিয়ে গেছে। যারা বাঁচতে পারছে আলহামদুলিল্লাহ বাঁচছে।
এখন সিচুয়েশনটা হলো পানি এখন ধীরে ধীরে ওই দিক থেকে আসতেছে, ইন্ডিয়ার ওই পাশ থেকে বাংলাদেশে এখনো বৃষ্টি হচ্ছে, এখন পানি ছড়াইয়া গেছে, এখন আর স্রোত নাই, দুই একটা জায়গায় স্রোত আছে। পরশুরাম এরিয়া থাকতে পারে ইন্ডিয়ার বর্ডারের পাশে, আর এখন স্রোত নাই সব এরিয়া ভাই। এখন দরকার হইলো কি, এখন মানুষ বেঁচে আছে, যেমন আমার ফেনী, আমার আমার গ্রামের কথা বলছি, আমার গ্রামে কোনো স্রোত নাই, মানুষ রাস্তা দিয়ে হাঁটতেছে বুক সমান পানি। বুক সমান পানি হলে কি মানুষ মারা যাবে? মারা যাবে না। পানি যখন ধাক্কা দিয়ে নিয়ে যাবে তখন মানুষ মারা যায়। তাহলে এখন মরবে কিভাবে? এখন মরবে হলো খাদ্য আর পানির অভাবে। তাহলে তাহলে এখন খাদ্য আর পানি কি আমরা এখন বিদেশ থেকে টাকা, ওই যে বিভিন্ন গ্রুপে টাকা উঠাচ্ছে, ওদেরকে দিলেই কাজ হয়ে যাবে? বলেন হবে? ওরা তো দুই চারটা এরিয়াতে যাবে, আপনার এরিয়াতে তো হয়তো চিনবেও না সে, হবে না এভাবে। এই জন্য দরকার ওয়ার্ড ভিত্তিক কমিটি। আর ওয়ার্ড ভিত্তিক কমিটি করতে হলে এখন এখন আমরা যারা এফেক্টেড এরিয়ার বাইরে আছি, ঢাকাতে আছি, চট্টগ্রামে আছি, শহরে আছি, প্রবাসে আছি, আমাদেরকে খুঁজে বের করতে হবে আমার ওয়ার্ডে কতজন লোক আছে, দায়িত্ব নিতে হবে। দুই চারজন লিডারের, ওয়ার্ড ভিত্তিক লিডারদের দায়িত্ব নিতে হবে যে আমার ওয়ার্ডের কয়জন লোক আছে ঢাকাতে থাকে, এবং আপনি 10 জনকে চিনেন, ওই 10 জনে আরো 20 জনকে খুঁজে দিবে। এরপরে আপনি সৌদি আরবে আছেন, সৌদি আরবে কয়জন আছে আপনার ওয়ার্ডের, 2 জনকে চিনেন, ওই 2 জনে আরো 100 জন খুঁজে দিবে। দুবাই থেকে খুঁজে দিবে। তার মানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেন, ফেসবুক গ্রুপ করেন, ভাই আমার লাইভটা শেয়ার করেন। এইভাবে স্যার আপনি আপনার লোকদেরকে বাঁচাতে পারবেন না। আপনি আপনার মাকে বাঁচাই আনছেন, তার মানে আপনি খুশি? এটা না তো ভাই। আমাদের প্রত্যেকটা মানুষের জীবন অনেক ইম্পর্টেন্ট ভাই, প্রত্যেকটা মানুষকে আমাদের বাঁচাইতে হবে। তা আমার পক্ষে, আপনার পক্ষে একা গিয়ে আমার গ্রামের সব মানুষকে বাঁচাইতে পারবো? আমি আমার ঘরের মধ্যে আমি 3 তলা করছি, আমার ঘরে 100-200 জন লোক জায়গা দিতে পারবো, এর বেশি জায়গা দিতে পারবো? কয়জনকে আপনি পারবেন? এই জন্য ওয়ার্ড ভিত্তিক আমাদের দরকার কি, ওয়ার্ড ভিত্তিক আমাদের দরকার পরিকল্পনা। আমাদের গ্রামে, আমাদের বাজারে একটা মাদ্রাসা আছে, আমাদের পুরা এলাকার মানুষজন ওই মাদ্রাসার মধ্যে উঠছে, প্রায় কি বলে কতজন লোক, 2-3 হাজার লোক হবে আমার মনে হয়, যাই হোক 1-2 হাজার লোক হইতে পারে। তো সেখানে এখনো পানি এই, একতলা ডুবে নাই। হ্যাঁ, তার মানে তাইলে এখন ওরা, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, তো ওরা এখন মরবে হলো খাদ্য আর পানির অভাবে ভাই। এখন আর ওই বন্যার ঠেলায়, পানির ঠেলায় মানুষকে সমুদ্রে নিয়ে যাবে, গরু ছাগল নিয়ে যাবে, ওরকম সিচুয়েশন প্রথম 1-2 দিন ছিল, যখন ইন্ডিয়া প্রথম দিন একদম বাঁধটা ছেড়ে দিছে, সেই দিন ছিল। ইন্ডিয়া যদি 15-20 দিন আগে থেকে যদি বাংলাদেশকে সতর্ক করে দিয়ে যে বৃষ্টি হচ্ছে, আমরা বাঁধটা খুলে দিছি, বাঁধটা খুলে দিলে তাহলে যতদিন বৃষ্টি হয়েছে এগুলো ন্যাচারালি আস্তে আস্তে নেমে যাইতো, সমুদ্রে পানিগুলো চলে যেত। এখন ওরা জমিয়ে রাখে, জমিয়ে রেখে, জমিয়ে রেখে, জমিয়ে রেখে, হঠাৎ করে ওরা আর পারতেছে না, ধারণ ক্ষমতার বাইরে, তখন ছেড়ে দিছে। তার মানে একদম উদ্দেশ্য প্রণোদিত। যারা এই জায়গায় রাজনীতি খুঁজবেন তারা মানুষ না, তারা বুঝতেই চায় না, বুঝেই না, ফিলোসফি বুঝে না, সিস্টেমে বুঝে না। এই বর্ষা মৌসুমে কি তাদের পানির দরকার আছে? নাই তো। বর্ষা মৌসুমে তারা খুলে রাখতো এটা, তাইলে ন্যাচারাল প্রতিদিনের বৃষ্টির পানি নেমে যেত নদী, সাগর পানি দিয়ে, নদী, সাগর, খাল, বিল দিয়ে নেমে যেত। তাহলে একসাথে তো এফেক্টেড হইতো না। এখন এফেক্টেডটা হইছি আমরা হঠাৎ করে খুলে দেওয়ার কারণে। এরা জমাইয়া রাখা খুলছে ভাই। এই জমাইয়া রাখা খোলা এক জিনিস, আর ন্যাচারালি খোলা থাকা আর এক জিনিস। কথা বুঝছেন? আমরা এত এফেক্টেড হইতাম না, ওরাও হইতো না। এখন আমার মেন রিকোয়েস্ট ভাই, আমি 2টা পয়েন্টে ফোকাস করছি। 1 নাম্বার হলো আমার লোকগুলোকে বাঁচাইতে হবে। বাঁচানোর জন্য আমাদের এখন আর আমাদের লোকগুলো এখন ফানির স্রোতে মারা যাবে না। সবাই এখন যার যার সেফ জোনে ঢুকে গেছে ভাই। কেউ ছাদে আছে, কেউ মাদ্রাসাতে ঢুকছে। এখনো অনেক লোক মনে করেন যে তাদের 3-4 দিন খাবার পাচ্ছে না, ছাদের মধ্যে আছে, কারণ এই 10 ফুট পানি। ঠিক আছে, এই লোক ওয়ার্ড ভিত্তিক যখন কমিটি করবেন, ওই 20 জন লোক ঢাকা থেকে বা চট্টগ্রাম থেকে খাবার পানি নিয়ে, যাতে ওদের টাকার সমস্যা হবে না, আপনার প্রবাসীরাও এখানে কন্ট্রিবিউশন করবেন, তখন নিয়ে প্রত্যেকটা যার যার ওয়ার্ড, যেমন নোয়াখালীতে কয়টা উপজেলা আছে, প্রত্যেকটা ওয়ার্ড ভিত্তিক কমিটি হইতে পারে। আপনার প্রত্যেকে যার যার ওয়ার্ডের লোকগুলো দায়িত্ব নিতে হবে ভাই, এই মুহূর্তে কাজ করতে হবে। তারপরে কুমিল্লাতে, তারপরে ফেনী, পরশুরাম, এই প্রত্যেকটা জেলাতে এভাবে 20 জন 50 জনের একটা গ্রুপ তৈরি করে আমাদের যেতে হবে। একা একা যাবেন, মৃত্যু ঝুঁকি থাকবে আপনার। একদম প্রস্তুত হয়ে যেতে হবে। আমাদের লোকগুলোকে একদিকে যেখানে আটকা পড়ছে এখান থেকে এখন বের করে আনতে হবে, ওয়ার্ড ভিত্তিক কাজ করতে হবে। এটা আমাদের প্রশাসন পারবে না চাইলেও, কারণ প্রশাসনের অত ক্ষমতা নাই। বাট আমরা এলাকা ভিত্তিক যদি চিন্তা করি, ওয়ার্ড ভিত্তিক আমরাই পারবো এটা করতে। প্রত্যেকে যদি ওয়ার্ড ভিত্তিক যার যার ওয়ার্ড ভিত্তিক চিন্তা করে, একটা কমিটি করে, আমার লাইভটা সবাইকে সর্বোচ্চ দেখার জন্য সুযোগ করে দিবেন। এবং এই 2টা জায়গায়
ফোকাস করে যদি আমরা কাজ করতে পারি, আমি আমার ওয়ার্ডের ফরাদনগরের প্রত্যেকটা ওয়ার্ডের লোকদেরকে বলবো, আপনারা আমারও সহযোগিতা লাগলে আমি সহযোগিতা করব ইনশাল্লাহ। এবং আমরা একটা ওইভাবে চিন্তা ভাবনা করে আমাদের ওয়ার্ড গুলোকে আমরা ওইভাবে করার প্ল্যান করব। এবং আপনারা যারা শুনছেন, নোয়াখালী, চট্টগ্রাম, প্রত্যেকটা এই যে ফেনী, কুমিল্লা, প্রত্যেকটা এলাকার মানুষ, আপনারা যারা ইন্টারনেটের সাথে কানেক্টেড আছেন, ওদেরকে নিয়ে একটা কমিটি তৈরি করেন। আপনার মাকে খুঁজে পাচ্ছেন না, এই জন্য কান্নাকাটি করছেন, আপনার বউ ওখানে পড়ে আছে, এগুলো করে আপনি বাঁচাইতে পারবেন না। প্রত্যন্ত অঞ্চলে আমাদের ঢাকা থেকে আমাদের স্বেচ্ছাসেবীরা যাবে না ওইখানে, বিভিন্ন গ্রাম গঞ্জে গিয়ে গিয়ে উঠে আনতে পারবে না। এভাবে তাদেরও মৃত্যু ঝুঁকি আছে, তারা করবে না এটা। তারা হয়তো আশপাশের কিছু মেন রোডের আশেপাশে কিছু জায়গায়, মনে করেন যে আমি যদি একটা টিম নিয়ে যদি ঢাকা থেকে যাই, মনে করেন 100 জনের লোক নিয়ে আমি গেছি, তা আমি কি প্রত্যেকটা এরিয়া ভিত্তিক যায় বাঁচাইতে পারবো? আমি নিজের আগে সেফ চিন্তা করব। আর আমি তো আপনার এলাকা চিনবো না, আমি ওই যে রোডের আশেপাশে দুই একটা হয়তো ওয়ার্ডে আমি গিয়ে ঢুকে 2-4 জন বুড়া গাইরা হয়তো কিছু লোককে পাইলে বাঁচাইলাম, নাইলে চলে আসলাম কিছু খাদ্য সামগ্রী দিয়ে। আর এখন খাদ্য সামগ্রী পাচ্ছে কারা বেশি? যারা রোডের আশেপাশে, যারা আশ্রয় কেন্দ্রে আছে। যারা ভিতরে ভিতরে আছে তারা তো না খেয়ে মারা যাবে, তারা তো আছে সেফ জোনে, না খেয়ে মারা যাবে, বিশ্বাস করেন। এখন এটা আপনি পুরা ইউনিয়ন ভিত্তিক কাজ করে সাকসেস হবেন না। আমি আবারও বলছি, ইউনিয়ন ভিত্তিক কাজ করে সাকসেস হতে পারবেন না, উপজেলা ভিত্তিক কমিটি করে সাকসেস হতে পারবেন না, থানা ভিত্তিক কমিটি করে সাকসেস হতে পারবেন না। আপনি সাকসেস হতে পারবেন আপনি ওয়ার্ড ভিত্তিক, আপনার ওয়ার্ডের 100 জন লোকের একটা কমিটি তৈরি করেন, প্রবাসী এবং বাংলাদেশে যারা আছে, ঢাকা টাকাতে যারা ইন্টারনেটের আওতায় আছে, তাদেরকে নিয়ে। তাহলে ওয়ার্ড ভিত্তিক যখন আমাদের প্রত্যেকটা কমিটি যার যার ওয়ার্ডে ফোকাস করবে, তাইলে সাকসেস হবে। প্রত্যেকটা মানুষ, অনেক লোককে বাঁচানো সম্ভব হবে, বিশ্বাস করেন, অনেক লোককে বাঁচানো সম্ভব হবে। তারা এখন সেফ জোনে আছে। আমাদের আলহামদুলিল্লাহ মাদ্রাসা, মসজিদ, প্রত্যেকটা এরিয়াতে ওয়ার্ডে 2 তলা 3 তলা ভবনের অভাব নাই। এখন পানিতে মানুষ মরবে না, পানির এখন ডাক্তার নাই। আমাদের অনেক লোকজন দেখতেছি কান্নাকাটি শুরু করছে, আরে আমার বাড়ি ডুবে যাচ্ছে, আমার বাড়ি। ঠিক আছে, অনেকের বাড়ি ডুবে গেছে, এটা হলো পশুরাম ছাগলাইয়া, কিন্তু ম্যাক্সিমাম বাড়ির হয়তো 1 কোমর পানি বাড়িতে। এরা ভাই ছাদের উপরে বা কোনো একটা জায়গায় আশ্রয় নিয়ে আসে। ওদেরকে এখন কমিটি করে একা একা আপনি কান্নাকাটি করলে তো হবে না। এখন আপনি আপনার এরিয়াতে, আপনার ওয়ার্ডে কতজন লোক আছে, ওদেরকে খুঁজে বের করে একটা ইমিডিয়েটলি আজকের মধ্যে আপনি একটা কমিটি তৈরি করেন। কমিটি তৈরি করে দেখবেন আপনার ওয়ার্ড ভিত্তিক কাজ করেন। প্লিজ ওয়ার্ড ভিত্তিক কাজ করেন, তাইলে বাঁচাইতে পারবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। লাইভটা দ্রুত শেয়ার করবেন, সবার কাছে শেয়ার করবেন, প্রবাসী গ্রুপগুলোতে